সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পেয়েছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে তাদের দলকে ধরা পড়ে গেছিল। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খেয়ে পালাতে পেরেছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছে অর্ধেকটা শরীর কাদায় ডুবিয়ে সরবনের মধ্যে দিয়ে বেলাটা লুকাইছিল। রাতে আরণ ক্রোশ পথ হেঁটে একেবারে পেহ্লাদ বাগদির বাড়ি চিতলপুরে পৌঁছয়। পেহ্লাদ তাকে আশ্রয় দেয়নি। কাঁধটা দেখিয়ে বলেছিল ভিখু, দেখ কাঁধখানা। তাতে পেহ্লাদ বলে, খাওয়ান সহজ নয় স্যাঙাত, উটি পাকবো, গা ফুলবো, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু? খুনটো যদি না করতিস। তরেই খুন করে মন লইতেছে পেহ্লাদ, এই জনমে লা স্যাঙাত। ভিখু বলে। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় নিল। পেহ্লাদ নিজে বাঁশ কেটে বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাকে একটা মাচা বেঁধে দিল। তালপাতা দিয়ে একটা আচ্ছাদনও করে দিল। বলল, বাদলায় বাঘটাক সব পাহাড়ের উপর গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিখু। ভিখু বলে, খামু কি? পেহ্লাদ বলে, চিরাগুড় দিলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসুম, রোজ আইলে মাইনছে সন্দ করব। কাঁধের ঘাটা লতাপাতা দিয়ে বেঁধে আবার আসিবার আশ্বাস দিয়ে পেহ্লাদ চলে গেল। রাত্রে ভিখুর জ্বর এলো। পরদিন টের পাওয়া গেল পেহ্লাদের কথাই ঠিক। কাঁধের ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটা ফুলে ঢোল হয়ে গিয়েছে এবং হাতটি নাড়ারও কোনো সামর্থ্য নাই ভিখুর। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজে মশা আর পোকার উৎপাত সহ্য করে দেহের কোনো না কোনো অংশ থেকে ঘণ্টায় একটা করে জোঁক টেনে ছাড়িয়ে জ্বরেও ঘায়ের ব্যথায় ধুঁকতে ধুঁকতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটার ওপর কোনো ক্রমে কাটিয়ে দিল। বৃষ্টির সময় ছাঁট লেগে সে ভিজল বটে, রোদের সময় ভ্যাপসা গাঢ় গুমোটে সে হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস টানল। পোকার অত্যাচারে দিবারাত্রি তার এক মুহূর্তের স্বস্তি হলো না। পেহ্লাদ কয়েকটা বিড়ি দিয়ে গিয়েছিল, ক্রমে সেগুলিও ফুরিয়ে গেল। 3-4 দিনের মতন চিড়ে গুড় আছে বটে, কিন্তু গুড় তো একটুও নাই। গুড় ফুরিয়েছে, আর সেই গুড়ের লোভে যে লাল পিঁপড়েগুলো ঝাঁক বেঁধে এসেছিল তারা এখন মাচার ওপর ভিড় করে আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করছে তার সর্বাঙ্গে। মনে মনে পেহ্লাদের মৃত্যু কামনা করছে ভিখু, তবু বাঁচবার জন্যে প্রাণপণে যুঝতে লাগলো। সেদিন পেহ্লাদের আসবার কথা, কিন্তু সেদিনে কলসির জলটাও তার ফুরিয়ে গেল। বিকেল পর্যন্ত পেহ্লাদের জন্য অপেক্ষা করে তৃষ্ণার পীড়ন আর সইতে না পেরে কলসিটা নিয়ে সে অতি কষ্টে খানিক দূরের নালা থেকে আধ কলসি জল ভরে নিয়ে আবার কোনোভাবে মাচায় উঠল। কিভাবে করল তার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পেয়েছে, চিড়ে চিবিয়ে চিবিয়ে তার পেট ভরালো। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলো টিপে টিপে মারছে। বিষাক্ত রস শুষে সেই জোঁক ধরে নিজের গায়েই নিজের ঘায়ের চারদিকে লাগিয়ে দিচ্ছে ভিখু। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উকি দিতে দেখল ভিখু। 2 ঘণ্টা লাঠি হাতে সেদিকে চেয়ে বসে রইল। তারপর 2-1 ঘণ্টা অন্তরই
চারদিকের ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়ে যথাসাধ্য শব্দ করে সাপ তাড়াতে লাগলো ভিখু। মরবে না, সে কিছুতেই মরবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থাতেও ভিখু বেঁচে থাকবে। মানুষ সে বাঁচবেই। পেহ্লাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়েছিল। পরদিনও সে এলো না। কুটুম বাড়ির বিবাহ উৎসবে তারই টেনে বেহুশ হয়ে পড়ে রইল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাচ্ছে 3 দিনের মধ্যে সে কথা একবারের তরেও মনে পড়ল না প্রহ্লাদের। ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়ে উঠেছে, লালচে রস করাতে আরম্ভ করেছে ঘা দিয়ে। শরীরও তার অল্প অল্প ফুলেছে। জ্বরটা একটু কমেছে, কিন্তু সর্বাঙ্গে অসহ্য বেদনা। ছুটানো তারির নেশার মতোই ভিক্ষুকে আচ্ছন্ন করে রেখেছে, অভিভূত করে ফেলেছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করতে পারে না। জোকেরা তার রক্ত শুষে শুষে কচি পটলের মতন ফুলে উঠে আপন হইতেই নিচে খসে পড়ে যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়ে ভেঙে গেল। রাত্রে জলে ভিজে পুঁটুলির মধ্যে চিড়েগুলো পচতে আরম্ভ করল। রাত্রে তার গন্ধে আকৃষ্ট হয়ে মাচার আশপাশে শিয়াল ঘুরে বেড়াতে শুরু করল। কুটুম বাড়ি থেকে ফিরে বিকেলের দিকে ভিখুর খবর নিতে গিয়ে ব্যাপার দেখে পেহ্লাদ গম্ভীরভাবে মাথা নাড়ল। ভিখুর জন্য 1 বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে নিয়ে গিয়েছিল। সন্ধে পর্যন্ত ভিখুর কাছে বসে থেকে সেগুলো সে নিজেই খেয়ে ফেলল। তারপর বাড়ি গিয়ে বাঁশের একটা ছোট মই এবং তার বোনাই ভরতকে সঙ্গে নিয়ে ফিরে আসলো। মইয়ে শোয়া তাহারা দুজন ভিখুকে নিয়ে বাড়ি গেল। ঘরের মাচার ওপর খড় বিছিয়ে শয্যা রচনা করে তাকে শোয়ালো। আর এমনি শক্তপ্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পেয়ে বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটিয়ে সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করে ফেলল। কিন্তু ডান হাতটি তার আর ভালো হলো না। গাছের মরা ডালের মতন শুকিয়ে গিয়ে অবশ অকর্মণ্য হয়ে পড়ল ডান হাতটি। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়তে পারত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তার নষ্ট হয়ে গেল। একদিন সন্ধ্যায় এক কাণ্ড করে বসল ভিখু। পেহ্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাঁড়ি গিলতে বাইরে গিয়েছিল। পেহ্লাদের বোন গিয়েছিল ঘাটে। পেহ্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াতে এসে ভিখুর চাহনি দেখে তাড়াতাড়ি পালিয়ে যায়। ভিখু তার একটা হাত চেপে ধরে, কিন্তু পেহ্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা মোটে সহজ কাজ নয়। এক ঝটকায় সে হাত ছেড়ে গাল দিতে দিতে চলে গেল। পেহ্লাদ বাড়ি ফিরলে সব বলে দেব এ কথা বলে। তারই নেশায় পেহ্লাদের মনে হলো এমন নেমোখারাম মানুষটাকে একেবারে খুন করে ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসিয়ে দিয়ে ভিখুর মাথা ফাটাতে মধ্যে কিন্তু টের পাইল যে এ কাজটা যথেষ্ট শক্ত। ভিখু তার ধারালো দাটা বাঁ হাতে শক্ত করে বাগিয়ে ধরে আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইল মাত্র। শেষে পেহ্লাদ বলল, তোর লাইগা আমার 7 টাকা খরচ হয়ে গেছে, টাকাটা দে, দিয়া বাইর হ, আমার বাড়ি থেকে দূর হ তুই। ভিখু বলিল, আমার কোমরে একটা বাজু বইন্ধা রাখছিলাম, তুই চুরি করছস? আগে আমার বাজু ফিরাই দে, তবে যামু। পেহ্লাদ বলে, তোর বাজুর খবর জানে কেডারে? ভিখু বলে, বাজু দে কইলাম পেহ্লাদ, ভালো চাস তো, বাজু না দিলি সা বাড়ির মেজকতার মতো গলাডা তোর 1খান কোপেই 2 ফাঁক কইরা ফেলুম। এই তোরে আমি কইয়া রাখলাম, বাজু পালি আমি অখনই যামু গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাদের বিবাদের মধ্যে
ভরত এসে পাড়ার দুজনে মিলে ভিখুকে তারা কায়দা করে ফেলল। পেহ্লাদের বাহুমূলে একটা কামড় বসিয়ে দেয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছু করে উঠতে পারল না। পেহ্লাদও তার বোনাই তাকে মাটিতে মেরে মেরে আধমরা করে বাড়ির বাইরে বার করে দিল। ভিখুর শুকিয়ে আসা ঘা ফেটে রক্ত পড়ছিল। হাত দিয়ে রক্ত মুছতে মুছতে ধুঁকতে ধুঁকতে সে চলল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেউ তা জানতে পারল না। কিন্তু দুপুর রাতে পেহ্লাদের ঘর জ্বলে উঠল এবং গদিপাড়ায় ভীষণ হইচই বেঁধে গেল। পেহ্লাদ কপাল চাপড়াইয়া বলতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিখুর নামটা পর্যন্ত করতে পারল না। সেই রাত্রি থেকে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হলো। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেহ্লাদের ঘরে আগুন দিয়ে সেই জেলেনিঙি চুরি করিয়া ভিখু নদীর কালস্রোতে ভেসে গেছিল। লগি ঠেলবার সামর্থ্য তার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করে ধরে সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রেখেছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাতে পারে নাই। ভিখুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার শোধ নিতে পেহ্লাদ হয়তো তার নামটা প্রকাশ করে দেবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাকে ধরিবার চেষ্টা করছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাদের বেড়েছে বই কমে নাই। পেহ্লাদের কাছে খবর পেলে পুলিশ আশেপাশের চারদিকে তার খোঁজ করবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ের মুখ দেখানো তার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হয়ে উঠেছে। কাল বিকেল থেকে সে কিচ্ছু খায়নি। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খেয়ে এখনও দুর্বল শরীরটাকে তার ব্যথায় আড়ষ্ট হয়ে আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছে সে ঘাটে নৌকা লাগালো। নদীর জলে ডুবে ডুবে স্নান করে গায়ের রক্তের চিহ্ন ধুয়ে ফেলল। শহরের ভেতর প্রবেশ করল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখছিল। একটি পয়সাও তার হাতে নাই যে মুড়ি কিনে খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে তার দেখা হলো তারই সামনে হাত পেতে সে বলল, 2 পয়সা দিবান কর্তা? তার মাথার জটবাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতন ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখে ভদ্রলোকটির বুঝি একটু দয়াই হইল। তিনি তাকে একটি পয়সা দান করলেন। ভিখু বলল, একটি দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটে বললেন, একটা দিলাম তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হলো ভিখু বুঝি তাকে একটা বিশ্রী গালি দিয়ে বসল। কিন্তু সে আত্মসংবরণ করল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তার দিকে একবার কটমট করে তাকিয়ে সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়ে পয়সাটা দিয়ে মুড়ি কিনে গোগ্রাসে গিলতে আরম্ভ করল। সেই হলো তার ভিক্ষা করার হাতেখড়ি। কয়েকদিনের ভেতরে সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটার এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখে ফেলল। আবেদনের ভঙ্গি ও ভাষা তার জন্ম ভিখারির মতো আয়ত্ত হয়ে গেল। শরীর এখন আর সে একেবারে সাফ করে না। মাথার চুল তার ক্রমেই জট বেঁধে দলা দলা হয়ে গেল, আর তাতে অনেকগুলো উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করে চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো 2 হাতে মাথা চুলকায়। ভিক্ষা করে সে একটা ছেঁড়া কোট পেয়েছে। কাঁধের ক্ষতটা ঢেকে রাখে ওই কোটটা দিয়ে এই দারুণ গুমোটের সময়ও। শুকনো হাতখানা তার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢেকে রাখলে তার চলে না। কোটের ডান দিকের হাতটি সে তাই বগলের কাছ থেকে ছিঁড়ে বাদ দিয়ে দিয়েছে। একটি টিনের মগ ও একটি লাঠিও সে সংগ্রহ করেছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসে সে ভিক্ষে করে। সকালে 1 পয়সার মুড়ি খেয়ে নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকে
বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরে খেয়ে বটগাছটাতে হেলান দিয়ে বসে আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়ে বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলে যায়, হে বাবা একটা পয়সা, আমায় দিলে ভগবান দিবে, হে বাবা একটা পয়সা। অনেক প্রাচীন বুলির মতন ভিক্ষাং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিক্ষুর সামনে দিয়ে 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হলেও সারাদিনে ভিক্ষুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তার একটি পুরো টাকা নিচে নাবে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হয়ে গিয়েছে। নদীর দুতীর কাশে সাদা হয়ে উঠেছে। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করে। রাত্রে সে ওখানেই শুয়ে থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সে সংগ্রহ করেছে। লোকের বাড়ির খড়ের গাদা থেকে চুরি করে আনা খড় বিছিয়ে তার ওপর কাঁথাটা পেতে সে আরাম করে ঘুমায়। মাঝে মাঝে শহরের ভেতর গেরস্ত বাড়িতে ভিক্ষে করতে গিয়ে সে কয়েকখানা ছেঁড়া কাপড় পেয়েছে, তাই পুঁটলি করিয়া বালিশের মতন ব্যবহার করে। রাত্রে নদীর জলো বাতাস শীত করতে থাকলে পুঁটলি খুলে একটি কাপড় গায়ে জড়িয়ে নেয়। সুখে থেকে এবং পেট ভরে খেয়ে কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরে আসে। তার ছাতি ফুলে ওঠে। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়ে উঠতে লাগে। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হয়ে পড়ে। অভ্যস্ত বুলি আউড়িয়ে কাতরভাবেই সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পেলে তার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকলে তার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়ে বসে। নদীর ঘাটে মেয়েরা স্নান করতে নামলে ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়ে দাঁড়ায়। মেয়েরা ভয় পেলে সে খুশি হয় এবং সরে যেতে বললে নড়ে না, দাঁত বার করে দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন তার আর ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তার মন হাহাকার করে ওঠে। তাঁরির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ি গিলে সে হল্লা করত। টলতে টলতে বাসার ঘরে গিয়ে উন্মত্ত রাত্রি যাপন করত। আর মাঝে মাঝে দল বেঁধে গভীর রাতে গৃহস্থের বাড়ি চড়াও হয়ে সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গয়না নিয়ে রাতারাতি উধাও হয়ে যেত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বেঁধে মারত। তার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়ায়, বনে জঙ্গলে লুকিয়ে থাকে। যেন তখন সুখী ছিল ভিখু। তার দলের অনেকেই বারবার ধরা পড়ে জেল খেটেছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তার নাগাল পায়নি। রাখু বাগদির সঙ্গে পানাহার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করেছিল, সেবার 7 বছরের জন্য তার কয়েদ হয়েছিল, কিন্তু 2 বছরের বেশি কেউ তাকে জেলে আটকিয়ে রাখতে পারেনি। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙিয়ে সে পালিয়েছিল। তারপর একা সে গৃহস্থ বাড়ির ঘরের বেড়া কেটে চুরি করেছে। দিন দুপুরে পুকুরঘাটে একাকিনী গৃহস্থবধূর মুখ চেপে গলার হার, হাতের বালা খুলে নিয়েছে। রাখুর বউকে সঙ্গে নিয়ে নোয়াখালী থেকে সমুদ্র ডিঙিয়ে পাড়ি দিয়েছে একেবারে হাতিয়ায়। 6 মাস পর রাখুর বউকে হাতিয়ায় ফেলে তারপর 3 বার 3টে দল করে দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করে বেরিয়েছে, তার সবগুলির নামও এখন বোধহয় ভিখুর স্মরণ নেই।
তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কোপে দুফাক করে দিয়ে এসেছে। কি জীবন তার ছিল, আর এখন কি হয়েছে। মানুষ খুন করতে যার ভালো লাগতো, সে আজ ভিক্ষা না দিয়ে চলে গেলে পথচারীকে একটি টিটকিরি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তার এখনও তেমন অক্ষুণ্ণই আছে। সে শক্তি প্রয়োগ করার উপায়টাও তার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজিয়ে বসা, দোকানে হিসেব মেলায়। বিদেশ কত কত পুরুষের গৃহে মেয়েরা একা থাকে। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়ে পড়ে একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুয়ে থাকে। ডান হাতটাকে অন্ধকারে হাত বুলিয়ে ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন এক জোরালো শরীর নিয়ে শুধু একটা হাতের অভাবে সে যে মরে আছে, এমন কপালও মানুষের হয়। তবুও এ দুর্ভাগ্য সে সহ্য করতে পারে। আফসোসেই নিবৃত্তি। একা ভিখু আর থাকতে পারে না। বাজারে ঢোকার মুখে এক ভিখারিনী ভিক্ষা করতে বসে। বয়স তার বেশি নয়, দেহের বাঁধনীয় বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত তার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে। সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়ে তার কাছে বসে, বলে, ঘাটি সারব না লয়? ভিখারিনী বলে, খুব, ওষুধ দিলে অখনই সারে। ভিখু সাগ্রহে বলে, সারা তবে, ওষুধ দিয়ে চটপট সারাইল। ঘা সারলে তোর আর ভিক মাংতি হইব না, জানস, আমি তোরে রাখুম। ভিখারিনী বলে, আমি থাকলি তো? ভিখু কয়, কেন থাকবি না কেন? খাওয়ামু, পড়ামু, আরামে রাখুম। পায়ের পরনি পা দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি, না করস তুই কি এর লেগে? অত সহজে ভুলবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজে সে বলে, দুদিন বাদে মোড়ে যখন তুই খেদাই দিবি, ঘা মুই তখন পামু কোয়ানে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়। শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাপা কলার কাঁদি শেষ হয়ে আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপোর গোট কিনে দেয়। তালের রসের মধ্যে নেশাক্রমেই ঘোরালো ও জমাট হয়ে ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবে যায়। নিজেকে সে আর সামলিয়ে রাখতে পারে না। একদিন সকালে উঠে সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল, ঘা লইয়াই চ, আগে আইবার পান নাই, যা অখন মর গিয়া আখার তলের ছালি ঘা গিয়া। কেন ছালি খাওনের কথাটা কি? ভিখারিনী বলে, আমি ওই উয়ার সাথে রইছি। ওদিকে তাকাইয়া ভিখু দেখিতে পায় তাহারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তার ডান হাতটার মতো একটা পা হাঁটুর নিচে শুকিয়ে গিয়েছে। বিশেষ যত্ন সহকারে ও অংশটি সামনে মেলে সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করছে। পাশে পড়ে আছে কাঠের একটা কৃত্রিম রস্য পা। ভিখারিনী আবার বলল, বসস যে, যা পালাইয়া যা, দেখলি খুন কইরা ফেলবো কইয়া দিলাম। ভিখু বলে, আরে থো, খুন অমন সব হালাই করতেছি, উয়ার মতো 10টা মহিষেনের একা ঘায়েল কইরা দিবার পারতাম, তা জানোস? ভিখারি বলে, পারস তো জানা, উয়ার সাথে লাগ না গিয়া, আমার কাছে কি? উয়াকে তুই ছাড়ান দে, আমার কাছে চ, বলে ভিখু। ইরে সোনা, তামুক খাবা, ঘা দেখা পিছাই লিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত, উয়ারে ছাড়ুন কেন? উয়ার মতো কামাস তুই? ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিখারিনী বলে ভিখুকে। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখলেই কাছে এসে দাঁড়ায়, ভাব জমাবার চেষ্টা করে, বলে, তোর নামটা কী রে?
এমনি তারা পরিচয়হীন যে এত কাল পরস্পরের নাম জিজ্ঞাসা করার প্রয়োজনও তারা বোধ করেনি। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে। ফের লাগতে আইছস? হই ও বুড়োর কাছে যা। ভিখু তার কাছে উবু হয়ে বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলে আজকাল সে কাঁধে একটা ঝুলি নিয়ে বেড়ায়। ঝুলির ভিতর থেকে মর্তমান কলা বাইর করে ভিখারিনীর হাতের সামনে রাখে, বলে, খা, তোর লগে চুরি কইরা আইনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়িয়ে প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হয়ে বলে, নাম শুনবার চাস? পাঁচি কয় মোড়ে, পাঁচি। তুই কলা ঝিসস, তাই নাম কইলাম, এবার ভাগ। ভিখু উঠবার নাম করে না। অত বড় একটা কলা দিয়ে শুধু নাম শুনে খুশি হওয়ার মতন শৌখিন তো সে নয়। যতক্ষণ পারে ধুলার ওপর উবু হয়ে বসে পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামতে গেলে সে আলাপকে কেউ আলাপ বলে চিনতে পারবে না, মনে হবে পরস্পরকে তারা যেন গাল দিচ্ছে। পাঁচির সঙ্গীটির নাম বশির। সে সঙ্গেও সে একদিন আলাপ জমানোর চেষ্টা করল। সেলাম মিয়া। বশির বলে, ইদিকে ঘুরে ফিরা কি জন্য? সেলাম মিয়া করিতেছ? লাঠির এক গায়ে সিটটি ছেইরা দিমু কইলাম। দুজনে খুব খানিকটা গালাগালি হয়ে গেল। ভিখুর হাতে লাঠি আর বশিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর ঠিক জমল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরে যাওয়ার আগে ভিখু বলল, তোরে নিপাত করতেছি। বশির বলল, ফের উয়ার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু, আল্লাহর কিরে। এই সময় ভিখুর উপার্জন কমে আসলো। পথ দিয়ে রোজই নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাদের সংখ্যা 2 মাসের ভেতরেই মুষ্টিমেয় হয়ে আসে। ভিখুকে একবার তারা একটি পয়সা দিয়েছে, পুনরায় তাকে দান করার প্রয়োজন তাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির তো আর অভাব নেই। কোনো রকমে ভিখুর পেট চলতে লাগলো। হাঁটবার ছাড়া রোজগারের একটি পয়সাও খেয়ে বাঁচাতে পারল না। সে ভাবনায় পড়ে গেল। শীত পড়লে খোলা চালার নিচে থাকা কষ্টকর হবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন একটা ঘর তার চাই। মাথা গুজবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে না পেলে কোনো যুবতী ভিখারিনী তার সঙ্গে বাস করতে রাজি হবে না। অথচ উপার্জন তার যেভাবে কমে আসছে, এভাবে কমতে থাকলে শীতকালে নিজেরই হয়তো পেট ভরে খেতে পারবে না সে। এখানে থেকে আর আয় বাড়াবার কোনো উপায় সে দেখতে পায় না। চুরি ডাকাতিরও উপায় নেই, মজুর খাটবার উপায় নেই। একেবারে খুন করে না ফেললে কারো কাছে অর্থ ছিনিয়ে নেওয়া এক হাতে তো সম্ভব নয়। পাঁচিকে ফেলে এই শহর ছেড়ে কোথাও যেতে তো তার মনও চায় না। আপনার ভাগের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হয়ে ওঠে। তার চালার পাশে বিন্ন মাঝে সুখী পারিবারিক জীবনটাকে সে হিংসায় জর্জরিত হয়ে যায় রোজ দেখে দেখে। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরে দেবার মতন মন ছটফট করে ওঠে। নদীর ধারে খ্যাপার মতন ঘুরতে ঘুরতে তার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা, সে সব যদি একা দখল করতে না পারে তার যেন তৃপ্তি হয় না। আর কিছুকাল ভিখু এমনি অসন্তোষের মধ্যেই কাটিয়ে দিল। তারপর একদিন গভীর রাতে ঝুলির মধ্যে তার সমস্ত মূল্যবান জিনিস ভরে জমানো টাকা কোটি কোমরের কাপড়ে শক্ত করে বেঁধে ভিখু তার চালা থেকে বাইরে বেরিয়ে এলো। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়িয়ে পেয়েছিল। অবসর সময় পাথরে ঘষে ঘষে শিকটার একটা মুখ সে চোখা করেছে। এই অস্ত্রটিকে ঝুলির মধ্যে ভিখু ভরে নিল। আমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা যখন ঝিকিমিকি করছে, ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়ে বিচরণ করতে করতে বেরিয়ে পড়ল ভিখুর অকথনীয় উল্লাসবোধ। নদীর ধারে ধারে 1/2 মাইল হাঁটে একটা সংকীর্ণ পথ দিয়ে সে শহরে প্রবেশ করল। বাজার বাঁ হাতে রেখে ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়ে শহরের অপর প্রান্তে গিয়ে পৌঁছল। শহরে যাওয়ার পাকা রাস্তাটা এখান দিয়ে শহর থেকে বাইরে বেরিয়েছে। নদী ঘুরে আসা 2 মাইল তফাৎ এই রাস্তাটাই পাশে মাইলখানেক গিয়ে
আবার দক্ষিণের দিকে পরিবর্তন করেছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকের ফাঁকে ফাঁকে দু একটি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটা জঙ্গলের ধারে জমি সাফ করে ৫-৭খানা কুঁড়ে তুলে কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপন করেছে। তার মধ্যে একটি কুঁড়ে বসিরের। ভোরে উঠে ঠকঠক শব্দে কাঠির পা ফেলে সে সকালে ভিক্ষা করতে যায় আর সন্ধ্যার সময় ফিরে আসে। পাঁচি গাছের পাতা জেলে ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুয়ে তাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। তাদের নীড়, তাদের শয্যা ও তাদের দেহ থেকে আসা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠে খড়ের চালের ফুটো দিয়ে বাইরের বাতাসে মিশতে থাকে। ঘুমের ঘরে বসির নাক ডাকায়, পাঁচি বিড় করে বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু এসে ঘর দেখে গিয়েছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়ে বেড়ার ফাঁকে কান পেতে সে কিছুক্ষণ কচুবনের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে ঘরের সামনে আসলো। ভিখারির কুঁড়ে দরজার ঝাপটি পাঁচি ভিতর থেকে বন্ধ করেনি, শুধু ঠেকিয়ে রেখেছিল। ঝাপটা সন্তর্পণে একপাশে সরিয়ে ঝুলির ভেতর থেকে শিকটা বাইর করে শক্ত করে ধরল ভিখু। ঘরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করল। বাইরে তারার আলো ছিল, ঘরের ভেতর সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালবার অতিরিক্ত হাতও তার নাই। ঘরের মধ্যে দাঁড়িয়ে ভিখু ভাবল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব কিনা। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়লে বসির গোলমাল করার সুযোগ পাবে, তাতে মুশকিল বাড়বে অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করে বসিরের মাথার কাছে সরে গিয়ে একটা মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় ৩ আঙুল ভেতরে ঢুকিয়ে দিল। অন্ধকারে আঘাত কত দূর মারাত্মক হয়েছে বুঝবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকেছে টের পেয়েও ভিখু তাই নিশ্চিত হতে পারল না। এক হাতে সবলে বসিরের গলা চেপে ধরল। পাঁচিকে বলল, চুপ থাক, চিল্লবি তো তোরেও মাইরা ফেলুম। পাঁচি চেঁচাতে পারল না, ভয়ে গোঙাতে লাগলো। ভিখু তখন আবার বলল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসির নিষ্পন্দ হইয়া গেলে ভিখু তার গলা থেকে হাতটা সরিয়ে নেয়। দম নিয়ে বলে, আলোটা জ্বালায় দে পাঁচি। পাঁচি আলো জ্বাললে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চেয়ে দেখল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করে গর্বের তার সীমা ছিল না। পাঁচির দিকে তাকিয়ে সে সাবলীলভাবে বলল, দেখছস কে ডাকারে খুন করলো, দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়াবাই ঘোড়াডিঙায় ঘাস খাইবার লাড়বাগো, ছেড়ান দাও। শুই না মিয়াবাই রাইল গোঁসা, কয় কি না শির ছিঁচা দিমু। দেন গো দেন, শির ছেঁচায় দেন মিয়াবাই। বসিরের মৃতদেহর সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করে ভিখু মাথা দুলিয়ে হা হা করে হাসতে লাগলো। সহসা ক্রুদ্ধ হয়ে বলল, ঠেরাইন বোবা কেন গো? আরে কথা ক হার হাবাইতা মাইয়া, তোরে দিব নাকি সবার কইরা? পাঁচি কাঁপতে কাঁপতে বলল, এবারে কি করবি? দেখ কি করি। পয়সা করি কনে গুইনা রাখছে, আগে তা ক। বসির গোপন সঞ্চয় স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করেছিল। ভিখুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করে, কিন্তু ভিখু এসে চুলের মুঠি চেপে ধরলে তা প্রকাশ করতে পথ পায় না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকাতে আধুলিতে ১০০ টাকার ওপর। একটা মানুষকে হত্যা করে ভিখু পূর্বে এর থেকে অনেক বেশি উপার্জন করেছে। তবু সে খুশি হলো। বলল, কি কি নিবি পুটলি বাইত্যা ফেলা পাঁচি, খানিক বাদে নৌমির চাঁদ উঠবে, আলোয় পথটুকু পার হমু। পাঁচি পুটুলি বাইধ্যা লইল। তারপর ভিখুর হাত ধরে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে রাস্তায় গিয়ে উঠল। পূবাকাশের দিকে চেয়ে ভিখু বলল, অহনি চাঁদ উঠব পাঁচি। পাঁচি বলল, আমরা জামু কন্যে? সদর, ঘটে না চুরি করুম। বিয়ানে ছিপতিপুরের সামনে জংলা মধ্যি ঢুইক্কা থাকুম, রাতে একদম সদর। পা চালায় চ পাঁচি, ১ কোষ পথ হাঁটুন লাগবো।
পায়ের ঘাল হয়ে তাড়াতাড়ি চলতে পাঁচির কষ্ট হচ্ছিল। ভিখু সহসা একসময় দাঁড়িয়ে বলল, পায়নি তুই ব্যথা পাস পাঁচি? পাঁচি জানায়, হ্যাঁ ব্যথা। পিঠে চাপামু? ভিখু বলে। পাঁচি বলে, পারবি কেন? ভিখু বলে, পারুম, আয় না। ভিখুর গলা জড়িয়ে ধরে পাঁচি তার পিঠের ওপর ঝুলে রইল। তার দেহের ভারে সামনে ঝুঁকে ভিখু জোরে জোরে পথ চলতে লাগলো। পথের দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসার হয়ে পড়ছে। দূরে গ্রামের গাছপালার পিছন থেকে নবমীর চাঁদ আকাশে উঠেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাসে আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে সংগ্রহ করে দেহের অভ্যন্তরে লুকিয়ে ভিখু ও পাঁচি পৃথিবীতে এসেছিল, এবং যে অন্ধকার তারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রেখে যাবে, তা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তার নাগাল পায়নি, কোনোদিন পাবেও না।